Be the worst time for you to leave headquarters and go for a yatra. When you are needed at headquarters, you are in field. You see the BJP's effort and their organizational focus is completely on east and south. Opposition is not able to hold either their strong areas or get into the new areas where they need to work on. Ram, Viksit Bharat, Labharti, Hindutva, everything is now subservient to this brand Modi. নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা একটা ইন্টারভিউয়ের উপরে বেস করা। ইন্টারভিউটা হচ্ছে যেখানে রাজদীপ সরদেশ মহাশয় তিনি প্রশান্ত কিশোর বা পিকে কে একটা ইন্টারভিউ করছেন। আর সেখানে উনি জানার চেষ্টা করছেন যে এই যে লোকসভা 2024 ইলেকশনের সামনে রাহুল গান্ধীর যে একটা দেশ জুড়ে ভারত জোড়ো আন্দোলন বা ভারত জোড়ো যাত্রা চলছে বা যেখানে উনি ন্যায় যাত্রা বলছেন, সেটা কতটা তাৎপর্যপূর্ণ এই সামনের ইলেকশনের সামনে। এই সামনের ইলেকশনে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রাতে কংগ্রেসের হয়ে উনি একটা মেসেজ তো পাঠাচ্ছেন, কিন্তু এই ইন্ডি অ্যালায়েন্সের যারা যারা ওনাদের এই কংগ্রেসের সঙ্গে আছেন এই ইন্ডি অ্যালায়েন্সের মধ্যে, তারা এটাকে কতটা ভালো চোখে দেখছে। আমরা জানি যে গতকালকে বাংলাতে ওনার গাড়িতে ইট মেরে তার কাঁচ ভাঙা হয়েছিল, একটা অ্যাক্সিডেন্টের সামনে উনি পড়ে যান। সেক্ষেত্রে যখন এই অ্যাক্সিডেন্টটা হয়, স্বাভাবিকভাবেই ওনার ইন্ডি অ্যালায়েন্সের যারা জোট সঙ্গী, ধরুন তৃণমূল কংগ্রেস বা বামফ্রন্ট, তাদের এই জায়গাটা একটা কনসার্ন জানানোর উচিত ছিল, যেটা বামফ্রন্টের তরফ থেকে এসেওছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস তারা এই ব্যাপারটাকে একটা নাটক হিসেবে, গিমিক হিসেবে চালিয়েছেন। তারা কিন্তু অতটা কাছে গিয়ে নিজেদেরই তো জোট সঙ্গী, তাই সেটাকে মাথায় রেখেও যে একটু কাছে গিয়ে পাশে গিয়ে দাঁড়াবো সেটা তো নয়, বরঞ্চ সেটাকে নিয়ে খিল্লি উড়িয়েছেন। এর থেকেই বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া অ্যালায়েন্সের যে শক্ত যে জোটটা, সেটা আস্তে 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 কতটা মেকি, কতটা হালকা হয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা জানি যে প্রশান্ত কিশোর বা পিকে, তার যে কন্ট্রিবিউশন ইন পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এই বিষয়ে তো কারোর কোনো সন্দেহ নেই। তার কারণ উনি আমাদের এনডিএ বিজেপিকেও 2014 ইলেকশনে সাহায্য করেছিলেন, অনেক কন্ট্রিবিউট করেছিলেন। নিজের যে পলিটিক্যাল স্ট্র্যাটেজিসগুলো আছে উনি টিএমসিকেও কন্ট্রিবিউট করেছেন। সুতরাং আমরা জানি যে প্রশান্ত কিশোর এবং তার যে ইলেকটোরাল স্ট্র্যাটেজিসগুলো কতটা বিচক্ষণ এবং কতটা ইফিশিয়েন্ট হয়। সেই অর্থেই সেই জিনিসগুলোকে মাথায় রেখে তার যে ইন্টারভিউটা আমি শুনলাম, সেই ইন্টারভিউ থেকে কিছু এক্সার্পটস আমি বার করে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে কতটা এই পয়েন্টগুলো ভ্যালিড। আমার কাছে যখন আমি এগুলো শুনলাম, আমার খুবই ভ্যালিড লাগলো। প্রথম প্রশ্ন ওনাকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই যে ভারত জোড়ো যাত্রা চলছে, এটা কতটা ইফেক্টিভ হতে চলেছে 2024 লোকসভা ইলেকশনে। উত্তর আসছে যে এই 2024 লোকসভা ইলেকশনের আগে এই ভারত জোড়ো যাত্রাটা যেটা রাহুল গান্ধী করছেন, এটা একেবারেই একটা বোগাস জিনিস উনি করছেন, একটা ভুল কাজ উনি করছেন। এটা অ্যাবসলিউট ওয়েস্ট অফ রিসোর্সেস অ্যান্ড ওয়েস্ট অফ টাইম। কেন কথাটা বলছেন? উনি বলছেন যে সময় যে কাজটা করা উচিত সেই কাজটা না করলেই কিন্তু ক্ষতি। সুতরাং ভাগ্য বলে আমরা আগেও শুনেছি, অনেকেই কথাটা বলে থাকে যে ভাগ্য, যে ব্যাপারটা আমরা বলে থাকি যে ভাগ্য ভালো বা ভাগ্য খারাপ, এই ভাগ্যর যে কোশেন্টটা, এই কোশেন্টটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনেট টু যে ঠিক সময় ঠিক জিনিসগুলো করার। সো রাইট প্লেস, রাইট টাইমিং, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হয়তো সেটাকেই ভাগ্য বলে লোকে বলে থাকে। এক্ষেত্রে রাহুল গান্ধীর যে এই যে ভারত জোড়ো যাত্রাটাকে, সেটা উনি বলছেন, আমি কোট আনকোট পড়ে শোনাচ্ছি। উনি বলছেন, ইট ইজ অ্যান অ্যাবসলিউটলি অ্যাট এ রং প্লেস অ্যান্ড আ রং টাইম। যখন রাহুল গান্ধীর কংগ্রেসের হেডকোয়ার্টারে বসে থাকার সময়, তখন উনি সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন। আর যখন সারা দেশে ঘুরে বেড়ানোর সময়, তখন উনি আইডেলি হেডকোয়ার্টারে বসে থাকছেন। এই সময় ওনার হেডকোয়ার্টারে থাকাটা দরকার, কেন প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ডিসিশন নিতে হচ্ছে, নিজের অ্যালায়েন্সদের সঙ্গে মিট করতে হবে, ভোট শেয়ারিং এ কথা বলতে হবে, ইলেকটোরাল ক্যান্ডিডেটস দিতে হবে। তো এই সময় কংগ্রেসের হেডকোয়ার্টারে ওনার থাকাটা বাঞ্ছনীয়, কারণ আমরা সকলেই জানি যে কংগ্রেসের অফিসে বা কংগ্রেসের কোনো ডিসিশনে রাহুল গান্ধীর সম্মতি ছাড়া নেওয়া হয় না। তো সেক্ষেত্রে যদি কমান্ডার সে যদি দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, তাহলে হেডকোয়ার্টারের ডিসিশনগুলো কে নেবে? এই যাত্রাটা যদি উনি 6 মাস আগে বা 1 বছর আগে বা নয় 2 বছর আগে শুরু করতেন, তাহলে হয়তো একটা ইফেক্টিভনেস পেত, কিন্তু সেটা হলো না। দ্বিতীয় কথা, যে এই যে পলিটিক্যাল স্ট্র্যাটেজাইজার যারা আছে, যারা ওনার অ্যাডভাইসার্স, তারা কি বুদ্ধি দিচ্ছে? যে ঠিক সময় কাজগুলো করা সেটা তো নয়, উপরন্তু ওয়েস্ট অফ মানি অ্যান্ড রিসোর্সেস হচ্ছে। পিকে প্রশ্ন করছে যে কংগ্রেসকে বুদ্ধি দেওয়ার লোকগুলো কি ভেবে বুদ্ধিগুলো দিচ্ছে। আর একটা প্রশ্ন ওনাকে করা হয়, তাহলে কি রাহুল গান্ধীর এখন অন্যদিকে ফোকাস করা উচিত? উত্তর আসে যে রাহুল গান্ধীর এই মুহূর্তে ফোকাস করা উচিত যে রাহুল গান্ধীর নিজেকে সরিয়ে রেখে অন্য কারুকে দাঁড় করানো উচিত।
যে কংগ্রেসটাকে চালাবে। হি শুড অ্যালাউ দি আদার পার্সন টু রান কংগ্রেস। দিস ইজ হোয়াট পিকে সেড। এরপরে অন্যদিকে আপনি বিজেপির যে অর্গানাইজেশনাল স্ট্রেংথ সেটা কথাটা ভাবুন। আমরা সকলেই জানি যে বিজেপি নিজের উইক এরিয়াগুলোতে কাজ করছে, স্ট্রেংথ এরিয়াগুলো অলরেডি শক্ত আছে। এক্ষেত্রে উইক এরিয়া বিজেপির কোনটা? ইস্টার্ন সাইড অফ ইন্ডিয়া অ্যান্ড সাদার্ন ইন্ডিয়া। আমরা সকলেই জানি একটা নর্থ সাউথের বিভেদ লোকসভা ইলেকশনে হয়ে থাকে। তো সেক্ষেত্রে নর্থ সাউথে শুধু নয়, ইস্ট অ্যান্ড সাউথ এটাও কিন্তু বিজেপির খুব একটা পক্ষে নয়। প্রশান্ত কিশোরের কথা অনুযায়ী যদি আপনি ইস্টার্ন সাইড থেকে সাদার্ন সাইডে ভাবেন, তাহলে আপনি বিহারকেও ইস্টে নিতে হবে স্বাভাবিকভাবেই। তাহলে বিহার, বেঙ্গল, উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, এই লাইন দিয়ে যদি আপনি ইস্ট থেকে সাউথে নামেন, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 180 থেকে 200 বা 220টা মতন সিট লোকসভাতে থাকে। আপনারা বিশ্বাস করবেন না যে এই যে অ্যাপ্রক্সিমেটলি 220 সিটস ইন লোকসভা ইলেকশন, তার মধ্যে থেকে খুব বেশি হলে বিজেপি 40 থেকে 45টা বা 48টা মতন সিট পাবে। তাহলে মেজরিটি অফ দ্য বিজেপির যে চাঙ্ক 80-90% সিট সেটা নর্থ এবং ওয়েস্টার্ন সাইড থেকে আসছে, যার জন্যই বিজেপির এন্টায়ার ফোকাসটা কিন্তু ইস্ট এবং সাউথে। ঠিক এইভাবেই কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে নিজেদের উইকনেস গুলো দেখে ওটার উপর কাজ করাটাই উচিত, যেটা কিন্তু বিজেপি করছে। তাদের স্ট্র্যাটেজি কিন্তু সাংঘাতিক ভালো। এই অন্যদিকে হচ্ছে এই রাম মন্দির হোক, আত্মনির্ভর ভারত হোক, অমৃতকাল ভারত হোক, বা ভারত ইন্ডিয়া ডিবেট হোক, বা ধরুন সনাতন ধর্ম বা হিন্দুত্ব, বা এই বিকশিত ভারত, এই সব কটা কিন্তু এই মোদি ব্র্যান্ডের আন্ডারে পড়া শুরু করেছে। প্রত্যেকটা কিন্তু মোদি ব্র্যান্ডকে সাপোর্ট করছে। নেক্সট কথা হচ্ছে, যদি এইটুকুনিও স্ট্র্যাটেজিক্যালি কংগ্রেস ভাবতো, তাহলে বুঝতে পারতো যে ইস্ট থেকে সাউথে এই যে 220টা সিট, সেটার মধ্যে থেকে মাত্র 40-45টা সিট বিজেপি পাবে। তাহলে কংগ্রেস যদি ওয়েস্ট এবং নর্থে অ্যাটলিস্ট 100টা সিটও পেয়ে যায়, তাহলেও কিন্তু ওভারনাইট খেলা বদলে যেতে পারে। কিন্তু ইনস্টেড অফ ফোকাসিং ইন ওয়েস্ট অ্যান্ড নর্দার্ন ইন্ডিয়া, রাহুল গান্ধী এখন ভারত জোড়ো যাত্রা করে বেড়াচ্ছেন। অন্যদিকে বিজেপির ফোকাসড আর টার্গেটেড অ্যাপ্রোচটা একবার দেখুন। ওনারা এফোর্টস, তাদের অর্গানাইজেশনাল স্ট্রেংথ, সেগুলো কোথায় ব্যবহার করছে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে বিগত কিছু বছর ধরে নরেন্দ্র মোদী মহাশয় কতগুলো ট্রিপ মেরেছেন তামিলনাড়ু এবং কেরালাতে। আর তার ফলে কি দেখা যাচ্ছে, তামিলনাড়ুতে কিন্তু বিজেপির এখন একটা ডাবল ডিজিটের সিটের পার্সেন্টেজ হওয়ার সম্ভাবনা আছে। এতগুলো ট্রিপ উনি মেরেছেন তামিলনাড়ু এবং কেরালাতে। আপনারা যদি কম্পেয়ার করেন ওনার ট্রিপ ধরুন মধ্যপ্রদেশ বা রাজস্থানের সঙ্গে, তাহলেই বোঝা যাবে যে কতটা ফোকাস উনি সাউদার্ন স্টেটসকে দিচ্ছেন। অন্যদিকে অমিত শাহর কথাটা ভাবুন। অমিত শাহ নিজের ফুল ফোকাসটা রেখেছে কোথায়? বাংলায় এবং তেলেঙ্গানাতে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন জানলে যে তেলেঙ্গানাতে কিন্তু অলরেডি বিজেপির 14% সিট শেয়ার এসে গেছে। আর 14%টা কিন্তু চারটিখানি ব্যাপার নয় বিজেপির মতন পার্টিকে যে ওখান থেকে একটা লঞ্চ প্যাড বানিয়ে তেলেঙ্গানা থেকে ফাইট করার জন্য। যার জন্যই এটা বোঝাই যাচ্ছে যে বিজেপি কতটা ফোকাসড ওয়েতে কাজ করছে। আর অন্যদিকে যদি আপনারা জিজ্ঞেস করেন বা মনে প্রশ্ন আসে যে 2014তে যে মোদি ব্র্যান্ড ছিল আর 2024-এর যে মোদি ব্র্যান্ড হয়েছে, তার মধ্যে কি তফাৎ, এই একই প্রশ্ন কিন্তু প্রশান্ত কিশোরকেও করা হয়। উত্তরে আসে যে মোদি ব্র্যান্ডটা কোনো একটা ব্র্যান্ড নয়। মোদি ব্র্যান্ডটা এমন যেটা প্রতিনিয়ত ইভলভ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এক্সাম্পল স্বরূপ উনি বলছেন যে 2002 সালে মোদিজি হিন্দু ধর্মের বা হিন্দুত্বর সম্রাট হয়ে লোকের সামনে নিজেকে প্রেজেন্ট করলেন। বিজেপিও সেটাই করালো। 2007 সালে গুজরাট মডেলকে এনে উনি ডেভেলপমেন্টের প্রতীক হয়ে উঠলেন। 2014 সালে উনি ভারতকে একটা নতুন ডেভেলপমেন্টাল মডেল দেবেন এই প্রতিশ্রুতি দিয়ে সামনে এলেন। 2019-এ ভারতকে বা ইন্ডিয়াকে দেশ বিদেশের সামনে তার একটা পুরনো গ্লোরি সেটাকে চিহ্নিত করালেন। উনি সারা দুনিয়াতে, সারা ইন্টারন্যাশনাল স্ফেয়ারে ভারতকে অ্যাজ এ কান্ট্রি, তার কালচারটাকে তুলে ধরলেন। আর 2024-এ রামকে তিনি ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে এলেন। শুধু তাই নয়, রিসেন্টলি গতকালকেই বেনারস কোর্ট থেকে, বেনারসের ডিস্ট্রিক্ট কোর্ট থেকেও কিন্তু জ্ঞানবাপী মসজিদটাকে হিন্দুদের জন্য খুলে দেওয়া হলো, সেটাও কিন্তু হিন্দুদের ফেভারে গেল। অথবা এই সব জিনিসগুলোই কিন্তু একটা ইভলিউশনের প্রসেস। আমার বিশ্বাস যে প্রত্যেকটা পয়েন্ট বিজেপির স্ট্র্যাটেজিকে বোঝানোর জন্য যথেষ্ট। আর এই পয়েন্টসগুলোর উপরে ভিত্তি করে কিন্তু প্রশান্ত কিশোরের ধারণা, এবং মোটামুটি সবকটা পোল যেগুলো হবে কিছুদিন পরে, তারা সবাই হয়তো এই কথাটাই বলবে যে বিজেপি কিন্তু 2024-এর লোকসভা ইলেকশনে সাংঘাতিকভাবে জিতবে, এই সব জিনিসগুলোকে যদি ওরা আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন যে 2024-এর লোকসভা ইলেকশনে প্রশান্ত কিশোরের দেওয়া যে যুক্তিগুলো সেগুলো কতটা তাৎপর্যপূর্ণ। এই বলে ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। আর যদি নতুন এসে থাকেন চ্যানেলটা, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।